আচ্ছা দেখেন, এখানে বলছে যে আসিফ অ্যান্ড হোং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্সেস ফর লাস্ট কোয়ার্টার্স ফলোস। তো প্রথমে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে সেলস এর ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে 9 লক্ষ টাকা। আর সেলস এর পার ইউনিটের ভ্যালু হচ্ছে 60 টাকা করে। আর দেন হচ্ছে মাইনাস করা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স, যেটা হচ্ছে 3,60,000 টাকা, এবং যেটার পার ভ্যালুস হচ্ছে 24 টাকা করে। দেন সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট কে মাইনাস করলে হচ্ছে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। তো কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 5,40,000 টাকা, এবং কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হচ্ছে 36 টাকা করে। এরপরে বাদ দেওয়া হচ্ছে ফিক্সড এক্সপেন্স, যেটা হচ্ছে 4,32,000 টাকা। এটা বাদ দেওয়ার পরে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম, 1,08,000। তো আমাদের রিকোয়ারমেন্টস চেয়েছে প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও। দেন দ্বিতীয় নম্বরে চেয়েছে হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সোল্ড অ্যান্ড ইন সেলস ইন টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে বের করতে হবে এবং টাকায় বের করতে হবে। তৃতীয় নম্বর চেয়েছে কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা অ্যান্ড ইন পার্সেন্টেজ। মার্জিন অফ সেফটি বের করতে হবে, পার্সেন্টেজেও বের করতে হবে, টাকাতেও বের করতে হবে। এরপরে 4 নম্বরে বলেছে হাউ মেনি would have to be sold each quarter to earn a pre-tax profit 1,80,000 টাকা। 1,80,000 টাকা প্রফিট করতে হলে আমাদের সেলস এর পরিমাণটা কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রথম নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাই, যেটা বলছে হচ্ছে হোয়াট ইজ দ্য কোম্পানি সিএম রেশিও। তো সিএম রেশিও বের করার আগে আমরা হচ্ছে সূত্রে চলে যাব যে সিএম রেশিও বের করার সূত্র কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি সিএম রেশিও বের করার সূত্র হচ্ছে, এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, 3টা সূত্র দেওয়া আছে। তো তিনটার ভিতরে চেঞ্জ ইন প্রফিট, দ্বিতীয় নাম্বার হচ্ছে চেঞ্জ ইন সেলস, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি না কারণ এখানে একাধিক বছরের কোনো ইনফরমেশন দেওয়া নেই। দ্বিতীয় নিচে যেটা আছে সেটা হচ্ছে অন মাইনাস ভ্যারিয়েবল কস্ট রেশিও। এই ভ্যারিয়েবল কস্ট রেশিও হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া নাই, তার মানে এই দুইটা আমরা ইউজ করতে পারবো না। আমাদের কাছে ইনফরমেশন আছে উপরেরটা, সিএম কন্ট্রিবিউশন মার্জিন বা হচ্ছে পিভি এর মান দেওয়া থাকবে বাই হচ্ছে সেলস ইনটু 100। তো সেলস এর মানও দেওয়া আছে এবং কন্ট্রিবিউশন মার্জিনের মানও হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া আছে। তো যেহেতু এটা দেওয়া আছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, যে এখানে আমাদের সেলস এর মানও দেওয়া আছে এবং কন্ট্রিবিউশন মার্জিনের মানও দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে আমরা গিভেন দ্যাট লিখলাম টোটাল সেলস হচ্ছে 9 লক্ষ টাকা, ভ্যারিয়েবল এক্সপেন্স হচ্ছে 3,60,000 টাকা, ফিক্সড কস্ট যা যা দেওয়া আছে আমাদের অঙ্কে সেইগুলো লিখলাম। এবার হচ্ছে রিকোয়ারমেন্ট এক সিএম রেশিও। তো সিএম বাই সেলস ইন্টু 100। তো সিএম দেওয়া আছে হচ্ছে 5,40,000 টাকা। তো 5,40,000 টাকাকে সেলস দিয়ে ভাগ করতে হবে। সেলস ছিল হচ্ছে আমাদের 9 লক্ষ টাকা, তাই সেলস দিয়ে ভাগ করলাম ইন্টু 100। তো এটাতে গুণ করে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের সিএম রেশিওটা বের হয়ে গেল। তো আমাদের সিএম রেশিওটা বের করা কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। সূত্রটা কিভাবে চয়েস করা হলো, সিলেক্ট করা হলো এবং কিভাবে ক্যালকুলেশন করা হলো। আরো হুম কোশ্চেন থাকলে হুম। করতে পারেন, একটু রেসপন্স করবেন। আপনারা কি রেসপন্স করছেন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া বুঝছি। সূত্রের জায়গাটা একটু বের করবেন? সূত্রের জায়গা, হ্যাঁ এই যে বের করলাম, বলেন। ভাই তো এখানে ওয়ান মাইনাস ভিসি রেশিও আছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নাই, বুঝছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর ডিপার্টমেন্টে চলে যাব। দ্বিতীয় নম্বর ডিপার্টমেন্টে বলেছে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এবং টাকা দুইটাতেই বের করতে হবে। ঠিক একইভাবে এখন আগে আমরা চলে যাব সূত্রের পেজে। সূত্রের পেজে যে দেখবো যে আমরা কোনটা অ্যাপ্লাই করতে পারবো। তো ব্রেক ইভেন পয়েন্ট আমাদের ফিক্সড কস্টও অঙ্কে দেওয়া আছে, সেলস ভ্যালু পার ইউনিটও দেওয়া আছে এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিটও অঙ্কে দেওয়া আছে। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা বিপি সেলস ব্রেক ইভেন পয়েন্ট সেলসটা বের করে ফেলবো। তো ফিক্সড কস্ট ছিল হচ্ছে আমাদের 4,32,000 টাকা। এটা থেকে হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটকে বাদ দিব। তো 60 টাকা থেকে 24 টাকা বাদ দিয়ে
যে অ্যান্সারটা আসে সেটাকে হচ্ছে 4,32,000 করে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 12,000 ইউনিট আসে। এটা হচ্ছে আমাদের ইউনিটস পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা দেখবো হচ্ছে ব্রেক ইভেনের টাকার সূত্রটা কোনটা। তো টাকার যে নিচে যেই দুইটা সূত্র আছে এই দুইটার ভ্যালুস হচ্ছে আমাদের কাছে নাই, যেহেতু উপরেরটার ভ্যালু আছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা উপরেরটা ইউজ করব। ফিক্সড কস্ট বাই হচ্ছে সেলস ভ্যালু পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইনটু হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট। তো ঠিক একই ক্যালকুলেশন হুবহু সেম, শুধুমাত্র সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করা হলো, গুণ করলে হচ্ছে আমরা ব্রেক ইভেন্টের টাকাটা পেয়ে গেলাম। তো দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বলেছে কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা এন্ড ইন পার্সেন্টেজ। আমাদের মার্জিন অফ সেফটি বের করতে হবে, টাকাতেও বের করতে হবে এবং পার্সেন্টেজেও বের করতে হবে। তো আমরা আগে হচ্ছে সূত্রে চলে যাব, দেখবো যে আমাদের মার্জিন অফ সেফটির কোন সূত্র আছে। আচ্ছা, এইখানে দেখেন মার্জিন অফ সেফটির অ্যামাউন্টটা বের করতে হবে। সে বের করার সূত্র হচ্ছে সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্টের টাকাটাকে হচ্ছে বাদ দিতে হবে, তাহলে হচ্ছে আমরা মার্জিন অফ সেফটি পেয়ে যাব। তো প্রথমে হচ্ছে আমরা এটা করে দেখবো যে আমাদের অ্যাকচুয়াল সেলস ছিল হচ্ছে 9 লক্ষ টাকা, আর ব্রেক ইভেন্টের সেলস ছিল হচ্ছে 7,20,000 টাকা, যেটা এইমাত্র আমরা রিকোয়ারমেন্ট টু তে বের করলাম। তো 9 লক্ষ থেকে 7,20,000 টাকা বাদ দিলে হচ্ছে আমরা 1,80,000 টাকা পেলাম। এটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটির টাকা। আর মার্জিন অফ সেফটি রেশিও বের করার সূত্রটা ছিল হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি বাই হচ্ছে সেল ইন্টু হচ্ছে 100। তো এখন হচ্ছে আমরা এই সূত্র অনুযায়ী মার্জিন অফ সেলস এর টাকাটা হচ্ছে, মার্জিন অফ সেফটির টাকাটা হচ্ছে 1,80,000 টাকা, আর আমাদের সেলস ছিল হচ্ছে 9 লক্ষ টাকা। তো 1,80,000 টাকাকে 9 লক্ষ দিয়ে ভাগ করলাম এবং গুণ করলাম 100 দিয়ে, তাহলে হচ্ছে আমরা আমাদের এমএস রেশিওর পার্সেন্টেজটা পেয়ে গেলাম। তো আমরা কি তৃতীয় নম্বর ডিপার্টমেন্টে সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, শুধুমাত্র শোভা আপু রেসপন্স করছেন, ওনারা কি বুঝতে পারছেন না? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই ক্লাসে আছেন? জি হ্যাঁ ভাইয়া বুঝতে বুঝতে পারতেছি। আচ্ছা, একটু রেসপন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে চতুর্থ নম্বর রিকোয়ারমেন্টে বলেছে হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড ইচ কোয়ার্টার টু আর্ন এ প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা। এবার হচ্ছে আমাদের প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 টাকার জন্য আমাদের কতটুকু সেলস লাগবে। তো আমরা অঙ্ক পড়ে বুঝতে পারলাম যে এখন আমাদের টার্গেটেড সেলস বের করতে হবে। তো টার্গেটেড সেলস বের করে সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার্ড প্রফিট বাই হচ্ছে অন বাই ট্যাক্স রেট। তো অঙ্কে যেহেতু ট্যাক্স রেট নাই সেহেতু হচ্ছে আমরা নিচেরটাকে কমিট করে দিব। তো ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার্ড প্রফিট ভাগ দিব হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। ভাইয়া প্রি ট্যাক্স, ওখানে প্রি ট্যাক্স লেখা ছিল। হ্যাঁ, অঙ্কে এখানে প্রি ট্যাক্স লেখা আছে কিন্তু কোন তো ট্যাক্স রেট দেওয়া নাই। ট্যাক্স রেট ও যদি দেওয়া ঠিক থাকতো আছে। আমরা ওই ট্যাক্সের ওই সূত্রটা অ্যাপ্লাই করতাম। যে যে এখানে ইস। যেটা মাইনাস ভাইয়া আছে। প্রি ট্যাক্স মানে কি ট্যাক্সের আগে হয়েছে তাই? হ্যাঁ হ্যাঁ, প্রি ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্সের আগে ক্যালকুলেশন করা হয়েছে। এই আমাদের যে অঙ্কে তো কোয়ার্টার, ক্যালকুলেশন। ইচ কোয়ার্টার প্রত্যেক হ্যাঁ, এখানে বলছে কোয়ার্টার। ইচ কোয়ার্টারলি, বলছে কোয়ার্টার, আর এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা হচ্ছে কোয়ার্টার ইনফরমেশন দেওয়া আছে। দেখেন আসিফ অ্যান্ড কোম্পানি ও ম্যানুফ্যাকচারিং হ্যাঁ হ্যাঁ। এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, আর এখানে কি লেখা আছে, দ্য কোম্পানি সেলস এন্ড এক্সপেন্সেস ফর লাস্ট কোয়ার্টার অ্যাজ ফলোস। এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সবটাই হচ্ছে কোয়ার্টার্স এর ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে। আর আমাদের রিকোয়ারমেন্টেও করতে হচ্ছে কোয়ার্টারলি ইনকাম, আমাদের প্রি ট্যাক্স ইনকাম 1,80,000 টাকা হলে আমাদের কত সেলস করতে হবে। হুম। তো আমরা ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট 1,80,000 টাকা করলাম, যোগ করে হচ্ছে ভাগ করলাম হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট বিয়োগ হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট করলে হচ্ছে আমরা টার্গেটেড সেলস এর ইউনিটটা পেয়ে গেলাম যে 17,000 ইউনিট। তো 4 নম্বর রিকোয়ারমেন্ট বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন, না থাকলেও রেসপন্স করবেন। না নাই ভাইয়া ভাইয়া। সমস্যা নেই।
এবার হচ্ছে আমাদের 5 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 5 নাম্বার রিকোয়ারমেন্ট বলেছে, ইফ কোম্পানি ক্যান সেল অনলি 15,000 ইউনিটস বাট ওয়ান্টেড টু আর্ন এ প্রি-ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা, তো এখানে দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। এখানে বলতেছে যে কোম্পানি অনলি 15,000 ইউনিট সেল করতে চাচ্ছে এবং তারা এক্সপেক্ট করছে যে 1,80,000 টাকা প্রফিট করবে, তাহলে তাদের সেলিং প্রাইসটা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো সেলিং প্রাইসটা কত হবে সেটা আমরা জানি না, তো সেই কারণে হচ্ছে প্রথমে ধরে নেওয়া হচ্ছে যে লেট নিউ সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে এক্স টাকা। এবার সেলস বের করার সূত্রটা কি ছিল, আমরা আগে একটু সূত্রের পেজে চলে যাব। দেখেন এখানে সেলস বের করার সূত্র ছিল হচ্ছে ভ্যারিয়েবল কস্ট প্লাস হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে প্রফিট। সেলস ইকুয়ালস টু হচ্ছে ভ্যারিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস হচ্ছে প্রফিট, এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের সেলিং প্রাইসটাকে ধরে নিলাম এক্স টাকা। তো সেলস হচ্ছে, তো অঙ্কে যেহেতু বলেই দিয়েছে যে আমরা 15,000 ইউনিট সেলস করেছি, তাই হচ্ছে 15,000 সেলস এর টাকা কত হবে, 15,000 এক্স ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 15,000 ইন্টু ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, অঙ্কে দেওয়া ছিল হচ্ছে 24 টাকা পার ইউনিট, তাই হচ্ছে আমরা 15,000 এর সঙ্গে 24 টাকা দিয়ে গুণ করেছি। ফিক্সড কস্ট অঙ্কে দেওয়া ছিল 4,32,000 টাকা, আর অঙ্কে বলেছে আমরা প্রফিট করতে চাই 1,80,000 টাকা। তো এখানে আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 3,32,000 টাকা, আর আমাদের রিকোয়ারমেন্টে বলেছে আমরা প্রফিট করতে চাই 1,80,000 টাকা। তো ওই কারণে হচ্ছে আমরা এখানে ফিক্সড কস্ট এবং প্রফিটটা ওই অনুযায়ী হচ্ছে বসালাম। এবার ভ্যারিয়েবল কস্ট 15,000 গুণ 24 গুণ করলে হচ্ছে 3,60,000 টাকা হয়। ফিক্সড কস্ট 4,32,000 টাকা, প্রফিট হচ্ছে 1,80,000 টাকা, এই সবগুলোকে যোগ করলে হয় হচ্ছে 9,72,000 টাকা। 9,72,000 টাকা, আর এখানে বাম পাশে আছে হচ্ছে 15,000 এক্স। তো 15,000 আর এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, তাই এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। তো আমাদের সেলিং প্রাইসটা হতে হবে 64 টাকা 80 পয়সা, যদি আমরা 15,000 ইউনিট সেলস করে 1,80,000 টাকা প্রফিট করতে চাই, তাহলে আমাদের সেলিং প্রাইসটা হতে হবে 64 টাকা 80 পয়সা। আমরা কি এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারলেও রেসপন্স করবেন, বুঝতে না পারলেও কোশ্চেন করবেন। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্টে বলেছে ইফ সেলস ইনক্রিজ বাই 1,00,000 টাকা, যদি সেলস কে ইনক্রিজ করা হয় 1,00,000 টাকা পার কোয়ার্টার, and there is no change in fixed expense, by how much would you expect net operating income to increase? বলছে আমরা যদি সেলস কে আরো 1,00,000 টাকা বাড়াতে পারি, তাহলে কোয়ার্টার হুম। আর অন্যান্য ফিক্সড কস্ট বা অন্যান্য এক্সপেন্স গুলো যদি কোনো প্রকার চেঞ্জ না হয়, তাহলে আমাদের অপারেটিং ইনকাম কতটুকু বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের একটা ক্যালকুলেশন দেওয়া আছে, যেখানে সেলস ছিল 9,00,000 টাকা এবং নিট অপারেটিং ইনকাম হচ্ছে 1,08,000 টাকা। তো এখন হচ্ছে আমাদের বলছে যে যদি 1,00,000 টাকা বেড়ে যায়, তো বেড়ে গেলে কত হবে, 9,00,000 টাকা দিয়ে 10,00,000 টাকা হয়ে যাবে। যে নিউ সেলস আগে ছিল 9,00,000 টাকা, এখন 1,00,000 টাকা বেড়েছে, তাহলে এখন নিউ সেলস হচ্ছে আমাদের 10,00,000 টাকা। এবার নিট ইনকাম আফটার সেলস ইনক্রিজ, তো এইখানে কি করেছে, নিট ইনকাম আফটার সেলস ইনক্রিজ, কিভাবে নিট ইনকামটা বের করছে দেখেন। তো নিট ইনকামের সূত্রে আমরা একটু চলে যাই। প্রফিট বের করার সূত্রে, এই যে প্রফিট ছিল কি, সেলস ইনটু সিএম রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট, বা সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিতে হবে, ফিক্সড কস্ট বাদ দিতে হবে, কিন্তু আমরা কিন্তু ভ্যারিয়েবল কস্টের টাকাটা কিন্তু আমরা পাচ্ছি না, কারণ যখন সেলসটা বৃদ্ধি হবে তখন ভ্যারিয়েবল কস্টিংটাও বেড়ে যাবে। তো আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ সেলস আছে, সিএম রেশিও হচ্ছে আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করেছি, আর ফিক্সড কস্ট তো ফিক্সডই থাকবে।
ওই কারণে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা প্রথমে আগে ডিপার্টমেন্ট একটা একটু দেখে যাই যে আমাদের সিএম রেশিও এসেছিল 60%। সেই অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, 10 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা বৃদ্ধি পেলো, তাহলে এখন আমাদের সেলস হলো 10 লক্ষ টাকা এবং সিএম রেশিওর সঙ্গে গুণ করা হলো। সিএম রেশিও হচ্ছে 60%, 0.60 মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট 4,32,000 টাকা, 32,000 টাকা। ক্যালকুলেশন করলে উত্তর আসে হচ্ছে 1,68,000 টাকা। আর আমাদের প্রশ্নে পূর্বের অপারেটিং ইনকাম ছিল হচ্ছে 1,08,000 টাকা। আর নিউ এখন যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন আমাদের নিট ইনকাম দাঁড়ালো 1,68,000 টাকা। তাহলে আমাদের নিট ইনকাম উইল ইনক্রিজ বাই 1,68,000 থেকে 1,08,000 টাকা বাদ দেওয়া হলো। তাহলে যে 60,000 টাকা থাকে এটাই হচ্ছে আমাদের নিট ইনকাম ইনক্রিজ হচ্ছে। তো দেখেন তো সবাই ডিপার্টমেন্ট 6টা বুঝতে পেরেছেন কিনা। একটু ভাইয়া তাহলে রেসপন্স। এখানে তো এখানে এক হ্যাঁ লাখ টাকা সেলস বৃদ্ধি করতে বলছে। বলছি। তাহলে এই যে ফিক্সড কস্ট মানে বৃদ্ধি করতে বলে নাই, তারপর ভ্যারিয়েবল কস্ট তো আমরা এইখান থেকে একবারই করতে পারি। ভ্যারিয়েবল কস্টটা দেখেন, আপনাকে কিন্তু সেলস এর টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু কত ইউনিট সেলস আপনি বৃদ্ধি করছেন সেটা কিন্তু বলা হয় না। তাহলে আপনার কি করতে হবে, তখন আবার কি করতে হবে যে 1 লক্ষর সঙ্গে 9 লক্ষর সঙ্গে 1 লক্ষ যোগ করতে হবে। যোগ করে হচ্ছে আবার আপনার কি করতে হবে, ইউনিটটা বের করতে হবে। তো ইউনিট তো আপনি বের করতে পারছেন না, পার ইউনিট বের করতে পারছেন কোনোভাবে যে পার না ইউনিটের টাকা আসতেছে? এটা তো বের করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের টাকার অ্যামাউন্টটা বলে দেওয়া আছে। যেহেতু পার ইউনিটটা বের করা পসিবল হচ্ছে না, ওই কারণে হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে, যে সেলস ইনটু সিএম রেশিও। ওই কারণে হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে, যে সেলস ইনটু সিএম রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। যদি আমাদের ও, অ্যামাউন্টটা বলে দিত এত ইউনিট বাড়াতে হবে, তাহলে হচ্ছে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। আপনাকে সূত্রের পৃষ্ঠায় নিয়ে দেখাই। যদি হচ্ছে আমাদের ইউনিটটা বলে দিত তাহলে তো হচ্ছে আমরা সেলস এর টাকাটা বের করতাম আলাদা, ভ্যারিয়েবল কস্টের টাকাটা হুম। আলাদা বের মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট করে দিতাম, তাহলে হচ্ছে আমাদের প্রফিটটা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের ইউনিট বলে দেওয়া নাই, বলে দেওয়া আছে অ্যামাউন্টটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে। আপনি কি আবার আপনার সেলস প্রশ্ন। এর হ্যাঁ ভাই, সেলস এর টাকা বৃদ্ধি করতে বলছে, তারপরে ফিক্সড কস্টও কিছু বলেনি, ভ্যারিয়েবল কস্ট কিছু বলেনি প্রশ্নে। মানে আমরা সিএম রেশিও বের করছি, এমএস রেশিও বের করছি, তখন এই নিচের এই 3 নাম্বারটা দিলেই ওইখানে অ্যান্সার বের করবো, তাই তো এরকম? আপনি কি এই যে এটার কথা বলছেন যে সেলস ইনটু সিএম রেশিও ইনটু এমএস রেশিও, এমএস রেশিও হ্যাঁ বের করা হ্যাঁ হয়েছিল? হ্যাঁ, এখানে তো তাহলে ফিক্সড কস্টের কথা বলা আছে। হ্যাঁ, যদি না বলা থাকতো, যদি এমএস রেশিও থাকতো তখন ওইটা দিয়ে করে দিতাম। এমএস রেশিও তো মনে হয় বের করা হয়েছিল, 1 মিনিট। এই যে এমএস হ্যাঁ, রেশিও এমএস কিন্তু রেশিও। বের করা ছিল। তাহলে আপনি একটা কাজ করেন, আপনাদের সামনে কি কারো ক্যালকুলেটর আছে? তাহলে একটা কাজ করেন, সেলস এর টাকা হচ্ছে 9 লক্ষ টাকা দিয়ে 10 লক্ষ টাকা হয়ে গেল। তো দশ হ্যাঁ লক্ষকে গুণ করতে 0.60, 60% হচ্ছে আমাদের সিএম রেশিও ছিল, আর এমএস হ্যাঁ, রেশিও হচ্ছে 0.20 দিয়ে গুণ করেন, তাহলে কত আসতেছে? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আমরা তো আমাদের ওই ফিক্সড কস্টটাতে এখানে অমিট করে দেওয়া হচ্ছে, ওই কারণে হচ্ছে আমাদের অপারেটিং ইনকামটা পাওয়া যাচ্ছে না, ওই কারণে ওই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না এখানে। ও আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? অপারেটিং ওইটা পাওয়া যাচ্ছে না, কারণ এখানে ফিক্সড কস্টটাকে তো হচ্ছে কার্যকর করতে পারছি না আমরা পারছি এখানে। হুম। না, ওই কারণে এটা করা যাবে না, আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। ওইখানে ফিক্স কস্টের কথা না বলা থাকলে আমরা এই দুইটা এই দিয়েই করে দিতাম, তাই তো? কোন প্রশ্ন তো এই দুইটা ছিল। দেখতে পারতাম। ও, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকের লেকচারটায়? না ভাইয়া। ভাইয়া পৃষ্ঠায় কি লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা একটু দেখি। লাস্ট শেষের কোশ্চেনের অ্যান্সারটা দেখবেন? হ্যাঁ দেখেন। হুম, ঠিক আছে। দেখেন এইখানে আমি আবার একটু back করি এখানে,
যে এখানে আপনার সেলস ইনটু সিএম রেশিও ইনটু এমএস রেশিও দিলে প্রফিটটা বের হবে, কিন্তু এখানে কেন হচ্ছে না সেটা আরেকটু খেয়াল করেন এখানে, যে আমরা এখানে যে সময় অ্যাকচুয়াল এমএস রেশিওটা বের করেছিলাম তখন কিন্তু আমাদের সেলস ছিল কত, 9 লক্ষ টাকা। 9 লক্ষ হুম। টাকার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আমাদের এমএস রেশিওটা বের হয়েছিল। কিন্তু যখন হচ্ছে আমাদের এমএস রেশিও নিয়ে আপনি কাজ করতে যাবেন, যে সেলস ইনটু সিএম রেশিও ইনটু এমএস রেশিও, তখন কিন্তু এইখানে এই ক্যালকুলেশনটা আপনার আবার আগে করে নিতে হবে, তারপরে হচ্ছে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যখন ও, আপনি 10 লক্ষ টাকা করে এটা করে নিবেন, যে 10 লক্ষ টাকা মাইনাস হচ্ছে কত ছিল, বিইপি টাকা ছিল হচ্ছে ওই সময়, তো ব্রেক ইভেন্টের টাকাও চেঞ্জ হয়ে যাবে। ওই কারণে হচ্ছে ভাই এই সূত্রটা সিএমএল তো অ্যাপ্লাই। আমরা 9 লক্ষ টাকা দিয়ে করছি মনে হয়। ব্রেক ইভেন্টের টাকাটাও তো হচ্ছে আপনি এত টাকা দিয়ে করছেন না, হুম। ফিক্স সিএম করে করা রেশিওটা হয়েছে। তো সিএম রেশিওটাও, হ্যাঁ সিএম রেশিওটাও তো হচ্ছে আপনি কি করেছেন, 9 লক্ষ টাকার নয় উপরে লাখ দিয়ে করেছেন। করছি। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন তাহলে আজকের লেকচারটা? তাহলে আমি একটু এটা নিয়ে আসি, এইচডব্লিউটা দেখেন তো যে সবাই এটা পারবেন কিনা, একটু করে দেখেন আর কোনো কোশ্চেন আছে কিনা। ভাই সিএম এর ওইখানে তাহলে সেলস এর টাকাটা বৃদ্ধি পায়, সিএম রেশিও আবার বের করা লাগবে না তো? না না না। হুম। হ্যাঁ, এর আগের অঙ্কের ওই সলিউশন গুলো একটু দেখাইলে স্ক্রিনশট নিতাম, দুইটা নিতে পারিনি। কোনটা কোনটা নিতে পারেন না, এই যে এখান থেকে দেখেন। 1 2। আচ্ছা, এখান থেকে নেওয়ার পরে রেসপন্স করবেন, নেওয়া হয়ে গেলে। আচ্ছা ভাইয়া, এটা নিয়েছি। তারপর ভাইয়া তারপরে আর 3 নম্বরটা নিলে হচ্ছে। আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা, মেসফা সাদিক ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেসফা সাদিক ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আজকের লেকচারটা কি সম্পূর্ণ বুঝতে পারছেন আপনি? না ভাই, আমি শুনি নাই ক্লাস। আপনি কি শেষে জয়েন করেছেন নাকি? না ভাই, ছিলাম কিন্তু আমি পাশে ছিলাম না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাস্ট হচ্ছে পিঙ্কি বিশ্বাস আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপু, আজকের লেকচারটা কি সম্পূর্ণ আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে করতে পারেন, আর যদি ভাই কোশ্চেন এটা না কোন থাকে। চ্যাপ্টারের ম্যাথ? এটা হচ্ছে সিভিপি, কস্ট ভলিউম প্রফিট, আচ্ছা যে ঠিক আছে আপনাদের ভাই। অধ্যায় হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপস। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে।